কবুল বলার আগের মুহূর্তে আপু চেঁচিয়ে ভরা বাড়ির লোকের সামনে কাব্য ভাইয়াকে বলে উঠল, আমি এ বিয়ে করতে পারবো না। আপুর কথা শুনে আমি সহ আমাদের পরিবারের সবাই অবাক চোখে তাকালাম আপুর দিকে। এসব কি বলছে আপু? আপুর কথা শুনে আব্বু গিয়ে আপুর সামনে দাঁড়িয়ে বলল, এসব কি বলছিস তুই রিয়া? আপু আব্বুর সামনে মাথা নিচু করে বলে উঠল, আব্বু, এই বিয়ে করে আমি আমার ছোট বোনের মরা মুখ দেখতে পারবো না। আপুর কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। মুহূর্তে আমার মুখ থেকে বেরিয়ে আসলো, এসব কি বলছে আপু? কাব্য ভাইয়াকে বিয়ে করলে আমার মরা মুখ দেখবে মানে? আপুর কথা শুনে আব্বু বলে উঠল, মানে কি? কি বলতে চাইছিস তুই? আমি বলছি মাইশা কাব্যকে ভালোবাসে, ওকে না পেলে ও মরে যাবে। আপুর কথা শুনে আমি চরম প্রকার শক খেলাম। চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম আপুর দিকে। এত বড় মিথ্যা কথাটা কি করে বলল আপু? তাও আবার এমন সময়ে বিয়ের আসরে। এই মুহূর্তে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। এদিকে আব্বু রিয়াকে বলছে, তুই এসব কি বলছিস? আমি ঠিক বলছি আব্বু, আর আমি এই বিয়ে করে আমার ছোট বোনটার জীবন নষ্ট করতে পারবো না। আমি এই বিয়ে করব না। আব্বু আপুর কথা শুনে ক্ষিপ্ত মেজাজ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, রিয়া যা বলছে তা কি সত্যি মাইশা? আব্বুর কথা শুনে পুরো শরীর কাঁপছে আমার লাইফে দুজন মানুষকে আমি খুব ভয় পাই, আর তাদের মধ্যে একজন হলো কাব্য ভাইয়া, আর একজন হলো এই আব্বু। আর আজ কিনা এই ভাইয়াকে নিয়ে এত বড় মিথ্যা কথা বলল আপু। কেন করলো এমন আপু? এসব ভাবতে ভাবতে আব্বু চেঁচিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? আব্বুর চেঁচানোতে আমি পুরো কেঁপে উঠলাম। আমি কাঁপা কাঁপা চোখ নিয়ে আপুর দিকে তাকালাম। আপুর দিকে তাকাতে আপু চোখের ইশারায় বলল হ্যাঁ বলতে। আমিও আপুর কথা মতো মাথা নাড়ালাম। আমি মাথা নাড়াতে আব্বু ঠাস করে আমার গালে থাপ্পড় দিয়ে দিল। আমি গালে হাত দিয়ে ছলছল চোখে তাকালাম আব্বুর দিকে। আব্বু আমার আরেক গালে থাপ্পড় দিতে যাবে এমন সময় মামা এসে ধরল আব্বুর হাত। আর মামা হলো কাব্য ভাইয়ার আব্বু। কাব্য ভাইয়া হলো আমার মামাতো ভাই। মামা আব্বুর সামনে এসে বলল, এসব কি করছিস তুই? তার চেয়ে বরং রুমে গিয়ে ভালোভাবে কথা বলে সব ঠিকঠাক করে দেই। আব্বু মামার কথা শুনে মেজাজ গরম হয়েই হন করে রুমের ভিতরে চলে গেল। আর মামা আমার কাছে এসে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এই বলে মামা আমার হাত ধরে নিয়ে গেল, সাথে কাব্য ভাইয়া আর আপুও। রুমের ভিতর মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি। সাথে আছে কাব্য ভাইয়া, মামা মামি, আপু, আম্মু আর আব্বু। এই মুহূর্তে শুধু মাথার ভিতর একটা প্রশ্নে ঘুরছে, আপু কেন করলো এমন? আর আপু এগুলো করার জন্যই তখন আমায় সরি বলেছিল। আপু নিয়ে যাওয়ার জন্য আমি রুমে আসতে আপু বলেছিল, মাইশা একটু পর যা হবে তার জন্য সরি বনু। তখন আপুর কথাটা বলার কোনো কারণ বুঝতে পারিনি আমি, কিন্তু এখন সব বুঝতে পেরেছি আমি। এদিকে মামা আব্বুর হাত ধরে বলল, দেখ যা হওয়ার হয়ে গেছে। মাইশা যদি কাব্যর সাথে থাকতে চায় তাহলে আমরা কেন মানতে পারবো না? আর ভালোবাসা অন্যায় নয়, তাই আজকে কাব্যর সাথে মাইশার বিয়ে হবে। মামুর কথা শুনে বুকের ভিতর ধক করে উঠল আমার। কাব্য ভাইয়াকে বিয়ে করতে হবে ভাবতেই ভয় লাগছে আমার। কিন্তু এখন কি বলবো আমি বলে দেব আপু মিথ্যা কথা বলছে? এইভাবে আব্বুকে কিছু বলতে যাব, এমন সময় আপু আমার কাছে এসে বলল, তুই যদি এখন কাউকে কিছু বলিস তাহলে আমার মরা মুখ দেখবি। আপুর কথা শুনে বড় বড় চোখ নিয়ে তাকালাম আমি। আপুকে আমি খুব ভালোবাসি, তাই বলে আপু যাকে আমি ভয় পাই তার সাথে সারা জীবন কিভাবে থাকবো? আর কাব্য ভাইয়াও বা কেন মেনে নিবে আমায়? সে তো আপুকে ভালোবাসে। এমন সময় মামু কাব্য ভাইয়াকে বলল, তোর কোনো আপত্তি আছে মাইশাকে বিয়ে করতে? মামুর এ প্রশ্নে উত্তরে ভাইয়া নিশ্চয়ই না বলবে, কিন্তু আমায় অবাক করে দিয়ে হ্যাঁ বলল। আমি চরম প্রকার শকড। কি বলল ভাইয়া? আমার বিয়ে করতে তার কোনো আপত্তি নেই? ভাইয়ের কথা যেন আমার কানে এখনো বাজছে। মামু সবাইকে খুব সুন্দর করে বুঝিয়ে দিল
যার ফলে সবাই মেনে নিল আমায়। আর ভাইয়ের সাথে আমার বিয়ে দিতে কারো কোনো আপত্তি নেই। কে কি বলছে সব যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি পাথরের মতো শুধু সব শুনে যাচ্ছি। কনের বেশে সাজানো হলো আমায়। চোখের পানি যথাসম্ভব আটকে রাখার চেষ্টা করছি বা চালিয়ে যাচ্ছি। কি হওয়ার কথা ছিল আর কি হচ্ছে। অবশেষে কাজী আমায় কবুল বলতে বলল। আমি এখনও চুপ করে আছি। কি হচ্ছে না হচ্ছে বুঝতেই পারছি না। আমি যেন ভিতর থেকে পাথর হয়ে গেছি। কাজী কয়েকবার কবুল বলার পর অবশেষে কবুল বলে দিলাম আমি। সাথে সাথে সবাই আলহামদুলিল্লাহ বলে ফেলল। এদিকে আপু ভিতরে ভিতরে প্রচুর পরিমাণ খুশি হয়েছে। আবার মাইশার সাথে এমনটা করার জন্য অনুতপ্ত হচ্ছে। এমন সময় রিয়ার মাথায় হাত দিল আব্বু। তারপর বলে উঠল, এখন তোর কি হবে রিয়া? কিছু হবে না আব্বু, আমার বোনের সুখের জন্য আমি সব করতে পারি। এমন সময় একজন মহিলা এসে আব্বুকে বলল, আপনি কিছু মনে না করলে আমি একটা কথা বলবো। বলুন। আপনার এই বড় মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি চাইলে এখনই আমার ছেলে রাসেলের জন্য আপনার এই মেয়েকে আমি বউ বানিয়ে নিয়ে যেতে চাই। আব্বু কিছুক্ষণ নিশ্চুপ থেকে আপুর দিকে তাকালো। তারপর বলে উঠল, তুমি কি বলো? আব্বু, তুমি যা চাইবে তাই হবে। আব্বু আপুর কথা শুনে রাজি হয়ে গেল। তারপর ওই মহিলাও তার ছেলেকে সামনে আনলো আব্বুর। আপু ছেলেটিকে দেখে মুচকি হাসল। তারপরে কাজীর কাছে গিয়ে আব্বু বলল আপুর বিয়ের কথা। সবাই সব শুনে প্রায় খুশি। তারপর আপুকে আর ওই ছেলেকে বিয়ের আসরে বসানো হলো। তারপর কাজী তাদের বিয়েও পড়াতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই কবুলের মাধ্যমে বিয়ে পড়ানো হয়ে গেল। এত কিছু হয়ে গেল, তারপরও আমি পাথরের মতোই বসেছিলাম, যেন কোনো কিছুই কানে পৌঁছাচ্ছিল না। একজনের বিয়ে দিতে এসে দুজনের বিয়ে হয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি। অবশেষে দু বোনের একসাথেই বিয়ে দেওয়া হলো। আমি এতটাই শকড ছিলাম যে আমার চোখ বেয়ে শব্দহীন পানি পড়তেছিল। গাড়িতে উঠতেই বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। আমি ঢলে পড়লাম কারো ওপর, হয়তো কাব্য ভাইয়ের ওপর। আর কিছু মনে নেই, সব অন্ধকার হয়ে গেল। আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতে নিজেকে সাজানো ফুলের বিছানায় দেখতে পেলাম। মুহূর্তে সব কিছু মনে পড়তে আমি চেঁচিয়ে কেঁদে দিলাম। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম আমি। রাত 2টা। কাব্য রুমে ঢুকেই টেবিলের ওপর থাকা কাঁচের গ্লাসটা চেপে ধরে ভেঙে ফেলল। আচমকা কোনো কিছু ভাঙার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল আমার। তারপর উঠে যা দেখলাম তা দেখে ভয়ে কলিজা কেঁপে উঠল আমার। টপ টপ করে রক্ত পড়ছে কাব্য ভাইয়ের হাত থেকে। আমি তা দেখে রীতিমতো ভয়ে ঘাবড়ে গেলাম। তারপর ভাইয়ার হাতে রক্ত দেখে কেন জানি না খুব কষ্ট হলো। তারপর ভারী লেহেঙ্গা ধরে বিছানা থেকে উঠে দৌড়ে ভাইয়ার সামনে দাঁড়িয়ে বললাম, এসব কি করছো তুমি ভাইয়া? ভাইয়া কিছু বলল না, শুধু অগ্নিদৃষ্টি নিয়ে তাকালো আমার দিকে। আমি রীতিমতো ভাইয়ার চোখ দেখে ভয়ে আধমরা হয়ে যাচ্ছি। তারপরে এই মুহূর্তে ভয়টাকে উপেক্ষা করে ড্রয়ার থেকে স্যাভলন আর ব্যান্ডেজ বের করে ভাইয়ার সামনে দাঁড়িয়ে বললাম, ভাইয়া তোমার হাত ব্যান্ডেজ করে দিয়ে রক্ত পড়ছে। ভাইয়া চেঁচিয়ে বলল, তোকে এত দরদ দেখাতে হবে না আমার ওপর, তুই গিয়ে ঘুমিয়ে পড়। ভাইয়ার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলাম, প্লিজ ভাইয়া, আগে তোমার হাতটা ব্যান্ডেজ করে দেই। ভাইয়া আমার কথা শুনে কিছু বলল না। ভাইয়ার চুপ থাকাটা দেখে আমি এক বুক সাহস নিয়ে ভাইয়াকে ধরে বিছানায় বসিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে করে হাতটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে লাগলাম। এদিকে কাব্য ভিতরে ভিতরে খুব খুশি হয়েছে মাইশার কাজে, কারণ মাইশা তার জন্য ভাবে। এই প্রথমবার মাইশা সাহস করে নিজ ইচ্ছে তার হাত ধরেছে। আর কাব্যের রেগে যাওয়ার কারণটা হলো, বিয়ের অনুষ্ঠানে মাইশা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলেছিল। তখন থেকে কাব্য প্রচণ্ড বেগে রেগেছিল মাইশার ওপর। আর রুমে ঢুকে মাইশাকে ঘুমিয়ে থাকতে দেখে আরও রেগে যায় কাব্য। আচমকা কাব্য আহ করে শব্দ করে উঠে, সাথে সাথে মাইশা কাব্যর হাতে ফু দিতে থাকে। ভাইয়ার হাতে ব্যান্ডেজ করে দিয়ে ভাইয়াকে বলে উঠলাম, তুমি বিছানায় শুয়ে পড়ো ভাইয়া। আমার কথা শুনে ভাইয়া বলে উঠল, আর তুই? আমি ওই সোফাটায় ঘুমিয়ে পড়ছি, তুমি ঘুমাও। সোফায় ঘুমাতে হবে না, বিছানায় ঘুমাবি তুই।
কিন্তু তুমি কোনো কিন্তু নেই, তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়, ধমক দিয়ে কথাটা বলল। ভাইয়ার ধমক শুনে আমি আর কিছু বললাম না, চুপ করে বিছানার মাঝখানে একটা কোলবালিশ রেখে ঘুমিয়ে পড়লাম। এদিকে কাব্য মাইশার কাজে মনে মনে হাসল, কিন্তু বাহিরে তা প্রকাশ করল না। তারপর সেও গিয়ে ঘুমিয়ে পড়ল বিছানায়। সকালে শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আমি। প্রচণ্ড বেগে বিরক্ত লাগছে আমার। শাড়ি পরতে পারছি না। পাক্কা 1 ঘন্টা যাবত ট্রাই করছি এই শাড়ি পরার, কিন্তু কোনোভাবেই শাড়ির কুঁচি দিতে পারছি না আমি। এদিকে বিছানায় ঘুমিয়ে আসছে কাব্য ভাইয়া, না জানি কখন উঠে পড়ে। তাহলে তো আমার মান সম্মান সব চলে যাবে। এখন কি করব? হঠাৎই মাথায় ইউটিউব আন্টির কথা মনে পড়ল। ব্যাস, মোবাইলটা হাতে নিয়ে ইউটিউব আন্টিদের একটা ভিডিও দেখতে লাগলাম আমি। বেশ কিছুক্ষণ পর কোনো রকমের কুঁচি দিলাম আমি, কিন্তু খুব ভালো একটা হলো না। হয়তো দূর শালা, এইভাবে বিয়ে হবে আগে জানলে কিভাবে শাড়ি পরতে হয় মায়ের কাছ থেকে শিখে নিতাম। দূর, ভালো লাগছে না। একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে সোফায় বসে পড়লাম আমি। এমন সময় কারো হাসির আওয়াজ যে শুনে সামনে তাকালাম। সামনে তাকাতে অবাক আমি, কারণ কাব্য ভাইয়া হাসছে। আশ্চর্য, এভাবে হাসার কি আছে? বুঝতে পারছি শাড়ি পরা ঠিক হয়নি, তাই বলে এইভাবে হাসতে হবে নাকি? মেজাজটা আরও গরম হয়ে গেল। আমি সোফা থেকে উঠে দাঁড়িয়ে বললাম, এভাবে হাসার কি আছে? শাড়িটাই তো পরতে পারিনি। কোনো ব্যাপার না, এক্ষুনি মামুনির কাছে গিয়ে আমি শাড়ি পরে আসছি। এই বলে পা বাড়াতে গিয়েও আবার থেমে গেলাম। কেন জানি না একটু সংকোচ বোধ হচ্ছে কালকে যা হলো। এদিকে কাব্য মাইশাকে দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো বুঝতে পেরেছে মাইশা কেন যাচ্ছে না। কাব্য কিছুক্ষণ মাইশার দিকে তাকিয়ে থেকে বিছানা থেকে নেমে এগিয়ে গেল মাইশার দিকে। হঠাৎ করে ভাইয়াকে এইভাবে কাছে আসতে দেখে ভয়ে ঘাবড়ে গেলাম আমি। ভাইয়া আসতে আসতে অনেকটা কাছে চলে আসলো আমার। আমি চুপটি করে দাঁড়িয়ে আছি, ভিতরে ভিতরে বুক কাঁপছে আমার। হঠাৎই ভাইয়া বলল, আমি পরিয়ে দিচ্ছি। ভাইয়ার কথা শুনে অটোমেটিক চোখ বড় বড় হয়ে গেল আমার। কি বলছে কি ভাইয়া? তুমি শাড়ি পরিয়ে দিবে আমায়? হাজারো অনিচ্ছা থাকা সত্ত্বেও এক প্রকার বাধ্য হয়ে শাড়ি পরতে হলো ভাইয়ার কাছে। ভাইয়া কুঁচি ঠিক করে দিয়ে চলে গেল ওয়াশরুমে, আর আমি এখনও শকড মুডে দাঁড়িয়ে আছি। কি করে পারলো ভাইয়া শাড়ি পরাতে? এমন সময় ফোনটা বেজে উঠল আমার। উপরে আপুর নাম দেখে একরাশ অভিমান নিয়ে ফোনটা তুলে বললাম আমি, তুমি খুব পচা আপু। কেন করলে এমন আপু? কেন এত বড় মিথ্যা কথা বলালে আমাকে দিয়ে? এই বলে কেঁদে দিলাম আমি। আপু আমাকে এইভাবে কাঁদতে দেখে শান্ত গলায় বলল, শান্ত হ মাইশা, আমি তোকে সব বলছি। আপুর কথা শুনে আমি নিজেকে শান্ত করে বললাম, বলো কেন এমন করলে? আপু এক দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই তো জানিস আমি একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু আব্বুর ভয়ে আমি তো ওর কথা বলতেই পারলাম না, তাই বাধ্য হয়ে এই মিথ্যা কথাটা বলতে হলো। আমায় ক্ষমা করে দে বোন। কিন্তু এখন তোমার আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে সেটা? আপু মুচকি হেসে বলল, আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করেছি বোন, কারণ ওই হলো রাসেল, আমার ভালোবাসার মানুষ। আপুর কথা শুনে আমি যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেলাম। বাহ, এত সুন্দর নাটক করলা কালকে। সরি মাইশা, আমি জানি আমি যেটা করেছি সেটা হয়তো আমার করা উচিত হয়নি, কিন্তু বিশ্বাস কর এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সব বুঝতে পেরেছি, কিন্তু তাই বলে আপু কাব্য ভাইয়ার সাথে আমি কি করে থাকবো তুমি বলো? তুমি তো জানো আমি ভাইয়াকে কতটা ভয় পাই। ওনার মতো এত রাগী আর বদমেজাজি মানুষের সাথে থাকা যায় তুমি বলো? একটু কষ্ট করে নে। তবে আজ একটা কথা বলি, আমার এই কাজের জন্য একদিন তুই আমায় ধন্যবাদ দিবি, কারণ কাব্য যে তোকে। এতটুকু শুনতেই এমন সময় পিছনে কাব্য ভাইয়া বলে উঠল, কার সাথে কথা বলছিস তুই? হঠাৎ করে ভাইয়ার আওয়াজে ভয় পেলাম আমি আমতা আমতা করে বললাম, না মানে আপু। এরে, আপুর সাথে বলা কথাগুলো সব শুনে নিল নাকি ভাইয়া? মনে মনে বললাম, তুই কি বলেছিলি রিয়াকে? এই বলে ভাইয়া সামনে এগোতে লাগলো আমার দিকে। যা দেখে ভয় পেয়ে গেলাম আমি।
এরে সব শুনে ফেলেছে মনে হয়। এইভাবে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে আসলাম আমি। আজকে আর যাচ্ছি না ভাইয়ার সামনে, এইভাবে নিচে চলে আসলাম আমি। নিচে নামতে দেখলাম রান্নাঘরে দাঁড়িয়ে আছে আমি, আর আমার সামনে মামুনি কাজ করছে। ভিতরে যাব কি যাব না এই ভেবে সংকোচ বোধ করছি। আচ্ছা, মামুনি কি রেগে আসছে আমার উপর? কিন্তু আমার তো কোনো দোষ ছিল না। কিন্তু এটা তো মামুনিকে বলা যাবে না। এমন সময় মামুনি ডাক দিয়ে বললাম, কি হলো মাইশা, তুই ওখানে দাঁড়িয়ে আসছিস কেন? এখানে আয়। মামুনির কথা শুনে মনে মনে খুব খুশি হলাম আমি। তারপর মুস্কি হেসে বললাম, না আসলে মামুনি, থাক, আর বলতে হবে না, কালকের জন্য সংকোচ বোধ করছি সেই তো। মামুনির কথা শুনে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। মামুনি আমায় এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, আমার তোর ওপর কোনো রাগ নেই, যেটা আছে সেটা হলো অভিমান। কারণ কি জানিস, তুই আমায় এতটাই পর মনে করিস যে তুই কাব্যকে ভালোবাসিস, এটা বললে আমরা মেনে নিতাম না। আমি নিজেই জানতাম না তোমায় কি করে বলতাম বলো তো। বিড়বিড় করে বললাম, কি বললি? না কিছু না। আসলে মামুনি কি বলো তো, তুমি তো জানো আপু আর কাব্য ভাইয়ের বিয়েটা সেই ছোটবেলা থেকে তোমরা ঠিক করে রেখেছিলে, তাই আর কি। তাই সব মুখ বুঝে সহ্য করে নিবি। আর যাই হোক, তুই অন্তত কাব্যকে তো বলতে পারতি। আরে ধুর, আমি কি বলতাম? আমি কাব্য ভাইয়া আমায় ভালোবাসে নাকি? নিশ্চয়ই কালকে আপু জোর জবরদস্তি করে ভাইয়াকে বিয়ে করতে বাধ্য করেছিল, তাই হয়তো বিয়ে করেছিল। মনে মনে বললাম, কি হলো, কি ভাবছিস? কিছু না, সরি মামুনি, আর হবে না। মামুনি কিছু না বলে খাবার নিয়ে চলে গেল টেবিলের কাছে। আমিও মন খারাপ করে দাঁড়িয়ে রইলাম। সবাই আমাকে ভুল বুঝছে। কিছুক্ষণের মধ্যেই মামারাও চলে আসলেন টেবিলের কাছে। তারপর আসলো তানিশা আপু। আর তানিশা হলো কাব্যর ছোট বোন, তবে আমার তানিশা আর আমার বয়স সেম। আমরা দুজনে একসাথে একই ভার্সিটিতে পড়ি, আর আমরা দুজনে অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তারপর আমাকে ডাক দিল মামুনি। আমিও আর কিছু না ভেবে গিয়ে বসে পড়লাম তানিশার পাশে। এমন সময় নিচে নামলো কাব্য ভাইয়া। ওনাকে দেখে বুকের ভিতর ধক করে উঠল। তখনকার বিষয়টার কথা মনে করি। তবে এই মুহূর্তে নিশ্চিত আসি কিছু বলবে না, কারণ এখানে এখন সবাই আছে। তারপর আর কি, সবাই মিলে খাবার খেতে শুরু করলাম। এমন সময় মামু বলে উঠল, কাব্য, এখন থেকে তুমি মাইশা আর তানিশাকে একসাথে ভার্সিটিতে পৌঁছে দিয়ে অফিসে যাবে। বিনিময়ে ভাইয়া কিছু বলল না, চুপচাপ ব্রেকফাস্ট করে রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই মামা মামি দুজনেই চলে গেল। সবাই চলে যাওয়া দেখেই ঠাস করে একটা চাটি মারলাম আমি তানিশার মাথায়, কারণ বোনটা আমার সাথে কথা বলছে না। আমার চাটি খেয়ে তানিশা বিরক্তির ছাপা মুখ নিয়ে বলল, তুই আমার সাথে বলবি না শয়তান মাইয়া, তোর সাথে আড়ি। তানিশার কথা শুনে কিছু না বলে ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম আমি। তারপর বললাম, কেন বোন, কি হয়েছি? আমি কি করেছি? তুইও কি সবার মতো আমাকে ভুল বুঝলি মন খারাপ করে? তুই কি করে পারলি বলতো এত বড় কথাটা লুকাতে, যে তুই কাব্য ভাইয়াকে ভালোবাসিস? সবার কথা না হয় বাদ দিলাম, আমাকে তো বলতে পারতি। তুই জানিস কালকে রিয়াপুর মুখে কথাগুলো শুনে আমার কতটা কষ্ট হয়েছিল। এই তুই আমার বেস্ট ফ্রেন্ড ভাবিস? এতক্ষণ পর বুঝতে পারলাম বোন আমার সাথে রাগ কেন করছে। আমি তানিশাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ওর হাত ধরে ওর রুমে নিয়ে গেলাম। তারপর ওকে সব খুলে বললাম। সব শুনে অবাক হা হয়ে তাকিয়ে আসছে আমার দিকে। ওর এইভাবে তাকিয়ে থাকা দেখে আমি বলে উঠলাম, তো দেখ, যেখানে আমি নিজেই জানতাম না সেখানে তোকে কি করে বলতাম বলতো? ও এই ব্যাপার। কিন্তু আমি ভাবছি ভাইয়ার কথা কি করে মেনে নিল তোকে? কি করে আবার? আপু নিশ্চয়ই বাধ্য করেছিল ভাইয়াকে। আমার কথা শুনে হাসলো তানিশা। এই কথা মাঝখানে ওর এইভাবে উচ্চস্বরে হাসার কারণটা না বুঝতে পেরে বললাম, আমি? আশ্চর্য, এখানে আমি হাসার মধ্যে কি বলেছি যে তুই এইভাবে হাসছিস? কিন্তু তানিশা তার হাসি থামাতে পারছে না। আশ্চর্য, এভাবে হাসার কি আছে? কিছুক্ষণের মধ্যেই তানিশা তার হাসি থামিয়ে দিয়ে বলল, তুই এখনো কাব্য ভাইয়াকে ভাইয়া ডাকছিস? ও এই ব্যাপার। আরে এতদিনের অভ্যাস, কি আর একদিনে যাবে বল? তাই তো ভাইয়া ভাইয়া আসছে। সব বুঝতে পারছি, তবে হ্যাঁ, আমার সামনে বলেছিস ভালো কথা।
আবার অন্য কারোর সামনে দাঁড়িয়ে বলিস না, ওকে? তারপর আর কি পুরো সকালটা তানিশার সাথে গল্প করতে করতে কাটিয়ে দিলাম। সারাদিন এটা ওটা করে কেটে গেল। আজকে একবারও ভাইয়ার সামনে যায়নি। না জানি সামনে গেলে কি করতো আমায়। কিন্তু এখন তো রাত হয়ে গেছে, এখন কি করব? রাতে তো যেতেই হবে। সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেছে। তানিশাকে বললাম আজকে তোর সাথে ঘুমাই, কিন্তু শয়তানটায় রাজি হলো না। তোর কপালে বর জুটবে না দেখিস। বান্দর মাইয়া একদম ভাইডার মতো হয়েছে, খালি রাগটা নেই। এইসব বলতে বলতে এক পা করে রুমের দিকে এগোচ্ছি আমি। রুমের কাছে আসতেই আস্তে করে রুমের দরজাটা খুলে উকি দিলাম। অদ্ভুত বিষয়, ভাইয়ের রুমে নেই। গেল কই? এমন সময় পিছন থেকে কেউ বলে উঠল, তুই এইভাবে চোরের মতো উকি দিচ্ছিস কেন? আচমকে এমনটা বলাতে আমি ভূত দেখার মতো চমকে উঠলাম। পিছন ঘুরে তাকিয়ে ভাইয়াকে দেখে ভয়ে ঘাবড়ে গেলাম আমি। আমতা আমতা করে বললাম, ইয়ে মানে কই কিছু না তো। সত্যি কিছু না? তাহলে এতটা ভয় পাচ্ছিস কেন? ভয় কেন পেতে যাব? তুমি বাঘ না ভাল্লুক যে ভয় পাবো আমি? তার মানে তুই আমায় ভয় পাচ্ছিস না? না। আচমকা ভাইয়া আমার কথা শুনে সামনে এগোতে লাগলো। আমি ঘাবড়ে গিয়ে রুমের ভিতর ঢুকে গেলাম। ভাইয়া রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল, যা দেখে আরও ভয় পেলাম আমি। এরে, আমায় আবার মারবে নাকি? আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও আমায়। কথা দিচ্ছি আর জীবনে কোনোদিন ভাইয়াকে রাগী বদমেজাজি বলবো না। ভাইয়া দরজা বন্ধ করে দিয়ে আমার দিকে এগোতে লাগলো, যা দেখে আমি আমতা আমতা করে বললাম, দেখো ভাইয়া, তুমি কিন্তু এখন আমার সাথে রাগারাগি করতে পারো না। ও তাই নাকি? কেন পারবো না শুনি? দেখো ভাইয়া, তুমি এইভাবে এগোলে আমি কিন্তু চিৎকার দিব। দে না, কে বারণ করেছে? আমি কিন্তু সত্যি সত্যি দেব। দে। এক পর্যায়ে আমি দেয়ালের সাথে লেগে গেলাম, কিন্তু ভাইয়ার থামার কোনো নাম দেখছি না। তাই বললাম, আচ্ছা যা, সরি ভাইয়া, আর হবে না। আমি আর কোনোদিন কিছু বলবো না। তা কি যেন বলেছিস রিয়াকে আমি কেমন? কি বলেছি? কিছু না, কিছু বলিনি, শুধু বলেছি তুমি খুব ভালো। একদম মিথ্যা বলবি না। এদিকে ভাইয়া আমার এতটা কাছে চলে এসেছে যে ভাইয়ার নিঃশ্বাসের শব্দ শুনতে পারছি আমি। কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, তার সাথে অস্বস্তি লাগছে। সরি ভাইয়া, আর হবে না, এইবারের মতো ক্ষমা করে দাও। ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আজ যে সারাদিন তুই আমার মাথা টিপে দিবি। কি? আমি পারবো না। তুই পারবি না এই বলে ভাইয়া আমার দিকে আরও ঝুঁকে গেল। ভাইয়ার হঠাৎ করে এইভাবে ঝুঁকে যাওয়া দেখে ভয়ে চোখ বন্ধ করে চেঁচিয়ে বলে উঠলাম, পারবো। এদিকে মাইশার মুখের দিকে তাকে মুচকি হেসে কাব্য বলল, এই তো গুড গার্ল। তারপর কাব্য আস্তে করে সরে আসলো মাইশার কাছ থেকে। তারপর গিয়ে বিছানায় শুয়ে পড়ল। বেশিক্ষণ চোখ বন্ধ করে থেকে আস্তে চোখ খুলে দেখলাম ভাইয়া বিছানায় শুয়ে আছে। আচমকা ভাইয়া বলে উঠল, কি হলো? আর কতক্ষণ লাগবে? এই তো আসছি। তারপর আর কি, অনিচ্ছা থাকা সত্ত্বেও ভাইয়ের মাথায় টিপতে লাগলাম। মনে মনে হাজারটা গালি দিতে লাগলাম, শালা তোর কোনোদিন ভালো হবে না, একটা হনুমান, গরু, ছাগল, মহিষ। এদিকে কাব্য বুঝতে পারছে মাইশা মনে মনে তাকে গালি দিচ্ছে। তারপরও কিছু বলল না, মনে মনে হাসছে সে। বেশ কিছুক্ষণ মাথা টিপে দেওয়ার পর এখন হাত ব্যথা করছে আমার, কিন্তু এই হনুমানটা তা দেখতে পারছে না। তার মতো সে আরামে ঘুমিয়ে আছে। এভাবে করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। এদিকে কাব্য চোখ খুলে মাইশা ঘুমিয়ে পড়তে দেখে আস্তে করে ওকে শুয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই দেখলাম আমি কাব্য ভাইয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি, যা দেখে রীতিমতো ঘাবড়ে গেলাম আমি। হায়, এখন যদি ভাইয়া আমায় এইভাবে দেখে ফেলে তাহলে নিশ্চয়ই বকাঝকা করবে এই ভেবে তাড়াতাড়ি করে ভাইয়াকে ছাড়িয়ে ঘুম থেকে উঠে পড়লাম আমি। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। একে একে সবাই চলে আসলো, সবাই নিচে। কাব্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলো নিচে। তারপর মামুনি সবাইকে খাবার বেড়ে দিল। খাবার খেতে খেতে মামা বলে উঠলেন, কাব্য, আজকে তুমি মাইশাকে নিয়ে ওদের বাসায় যাবে। না গেলে চলবে না, না তোমাকে যেতেই হবে। কাব্য ভাইয়া আর কিছু বলল না, মনে মনে খুব খুশি হলাম আমি। তারপর ব্রেকফাস্ট করে রুমে চলে আসলাম।
রুমে চলে আসতেই কাব্য ভাইয়া বিছানায় বসে মোবাইল টিপছে। আমি কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এমন সময় কাব্য ভাইয়া বলে উঠল, তাড়াতাড়ি তৈরি হয় না, আমার কিছু কাজ আছে, সেগুলো শেষ করে এসে তোকে নিয়ে যাব। ফিরে এসে যদি দেখি তুই তৈরি হোসনি, তাহলে কিন্তু তোকে এখানে রেখে আমি চলে যাব। এই বলে ভাইয়া বিছানা থেকে উঠে চলে গেল বাইরে। আমিও আর কিছু না বলে আলমারি থেকে একটা সুন্দর শাড়ি বের করে শাড়িটা হাতে নিয়ে চলে গেলাম মামুনির কাছে। মামুনির রুমে ঢুকতে দেখলাম মামুনি বিছানায় শুয়ে আছে। অসময়ে মামুনিকে এইভাবে শুয়ে থাকতে দেখে চিন্তিত স্বরে বললাম, কি হলো মামুনি, তুমি এই সময় শুয়ে আসছো, শরীর খারাপ করছে নাকি? আরে না, এমনি ভালো লাগছিল না, তাই শুয়েছিলাম। এখন বল তুই এখানে। মামুনির সামনে আমার হাতে থাকা শাড়িটা দেখে বললাম, আমাকে শাড়ি পরিয়ে দাও, আমি পারছি না। আমার কথা শুনে মামুনি হেসে বললাম, এই ব্যাপার, আয় আমি পরিয়ে দিচ্ছি আর শিখিয়েও দিচ্ছি। মামুনির কথা শুনে মুচকি হাসলাম। তারপর মামুনি আমায় শাড়ি পরাতে পরাতে শিখিয়েও দিল কিভাবে শাড়ি পরতে হয়। পুরোপুরি না বুঝলেও মোটামুটি পেরেছি। মামুনি আমায় শাড়ি পরিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, যা দেখে আমি বলে উঠলাম, এভাবে তাকিয়ে আসছো কেন মামুনি? আমাকে ভালো দেখাচ্ছে না। জানতাম এই শাড়িতে কখনো আমায় ভালো লাগে না। আমার কথা শুনে মামুনি বলে উঠল, এত বুঝিস কেন তুই? তোকে ভালো লাগছে না কে বলেছে? তোকে ভালো লাগছে তাই তো তাকিয়ে আছি। মামুনির কথা শুনে খুশি হয়ে গেলাম। তারপর মামুনির গালে হাত রেখে দিয়ে বললাম, থ্যাংক ইউ মামুনি। মামুনির রুম থেকে বের হতে তানিশার সাথে দেখা হলো। ও আমায় দেখে হাঁ হয়ে তাকিয়ে রইল। তানিশা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে বলল, ওরে ভাবি, তোকে তো সেই দেখাচ্ছে। আমি একটু ভাব নিয়ে বললাম, থ্যাংক ইউ, এই বলে হেসে দিলাম দুজনেই। তারপর ও চলে গেল ওর রুমে আর আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। রুমে ঢুকেই দেখলাম ভাইয়া অলরেডি চলে এসেছে। হাঁ হয়ে তাকিয়ে রইলাম ভাইয়ার দিকে। আজকে ভাইয়া একটা ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক শার্ট পরেছে, ব্ল্যাক ঘড়ি, চুলগুলো সাজানো অসম্ভব সুন্দর লাগছে ভাইয়াকে। সত্যি কথা বলতে ভাইয়াকে খুব ভালো লাগে, কিন্তু যেদিন থেকে জেনেছিলাম ভাইয়ার সাথে আপুর বিয়ে ঠিক হয়েছে, সেদিন থেকে আর ভাইয়ার দিকে অতটা তাকাইনি। কিন্তু কে জানতো এই ভাইয়ার সাথে আমার বিয়ে হয়ে যাবে। আমার এসব ভাবনার মাঝেই ভাইয়া বলে উঠল, কি হলো, হা হয়ে তাকে আসিস কেন? তা ভাইয়ের কথা শুনে ভ্যাবাস্তাকা খেয়ে গেলাম আমি। তারপর বলে উঠলাম, না না, কিছু না। আমি খুশি মনে বললাম, আমায় কেমন দেখাচ্ছে ভাইয়া? একটা মুচকি হাসি দিয়ে ভাইয়ের দিকে বললাম। ভাইয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বললাম, একদম পেতনিদের মতো লাগছে। এত সেজেছিস কেন? এমনি ভূতের মতো লাগে, তার ওপর এত মেকআপ, একদম পেতনির মতো লাগছে। মুহূর্তের মধ্যে মেজাজ তুরকে গেল। কোথায় ভাবলাম ভাই আমার প্রশংসা করবে, তা না, এটা কি বলল? ধুর, এই জন্যই বলি মাইশা জেসে প্রশংসা পেতে গেলে যা হয় আর কি, বোকামি কোথাকার। আর এ কথা ঠিক হয়েছে, এই সব বলে মনে মনে নিজেকে গালি দিতে লাগলাম আমি। এমন সব ভাইয়া বলে উঠলাম, কি হলো, এখানে দাঁড়িয়ে থাকবি না যাবি? জামু, চলেন। তারপর আমরা দুজনে রুম থেকে বেরিয়ে আসলাম। নিচে নেমে মামুনি মামাকে বিদায় জানিয়ে আমরা চলে আসলাম বাহিরে। তারপর আমরা গিয়ে বসে পড়লাম গাড়িতে। তারপর ভাইয়া গাড়ি চালাতে শুরু করলো। আমিও জানালা খুলে বাহিরে তাকিয়ে রইলাম। না জানি বাড়িতে গেলে আম্মু আব্বু কি বলবে, নিশ্চয়ই আমায় খুব খারাপ বলবে। হঠাৎই মন খারাপ হয়ে গেল আমার। বেশ কিছুক্ষণ পর কাব্য ভাইয়া গাড়ি থামিয়ে দিল। তারপর দুজনে গাড়ি থেকে নেমে গেলাম। ভিতরে যেতে কেমন জানি লাগছে। তারপর কাব্য ভাইয়ের পিছন পিছন চলে আসলাম আমি। দরজার কলিং বেল বাজাতে আম্মু এসে দরজা খুলল। এমন সময় আম্মুর পাশে এসে দাঁড়ালো আপু। আপুকে দেখে কিছুটা অবাক হলাম। তারপর আমরা দুজনে ভিতরে ঢুকে গেলাম। স্নিগ্ধতার বিকাল বেলা জানালা ভেদ করে সূর্যের হালকা তাপ এসে পড়ছে কাব্য ভাইয়ের মুখে। কি অপূর্ব না লাগছে তাকে। ঘুমের ঘোরে ভাইয়াকে এত সুন্দর লাগে, আগে জানা ছিল না আমার। বাড়ি এসে দুপুরের খাবার শেষ করে ভাইয়া আমার রুমে এসে ঘুমিয়ে পড়ল। সারাদিন এটা ওটা করার ফলে খুব একটা আশা হয়নি ভাইয়ার কাছে। আপুর সাথে কথা বলিনি কাব্য ভাইয়া, হয়তো অভিমান করেছে। আমি কথা বলেছিলাম একটু আধটু। খারাপ লাগার বিষয়টা যেটা হলো, আব্বু আমার সাথে কথা বলেনি, যেটা আমাকে সত্যি খুব কষ্ট দিচ্ছে। রাসেল ভাইয়ের সাথে কথা বলেছি, খুবই ভালো ব্যবহার তার।
দেখতেও সুন্দর, বিয়েতে তো তার দিকে তাকানো হয়নি। অবশ্য তখন তেমন পরিস্থিতি ছিল না। হঠাৎই আমার ভাবনার মাঝে ভাইয়ার ঘুম থেকে উঠে বলল, কি হলো, ওইখানে দাঁড়িয়ে থেকে কি ভাবছিস? আচমকা এমনটা হতে কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে উঠলাম, তোমায় আব্বু ডাকছে, তাই আম্মু তোমায় ডাকতে বললো, তাই আসছিলাম। ও, তাহলে ডাকতে এসে প্যাঁচার মতো তাকিয়েছিলি কেন? ভাইয়ের কথা শুনে মুহূর্তে মেজাজ বিগড়ে গেল। আমি কি প্যাঁচা? তুমি কি? তুমি তাহলে একটা হনুমান। কি বললি তুই? এই বলে ভাইয়া বিছানা থেকে উঠে দাঁড়ালো। যা দেখে ভয় পেয়ে ঘাবড়ে গেলাম আমি। এই রে, এটা তুই কি বললি মাইশা? এখন কি হবে তোর? তোকে কে বাঁচাবে এখন শয়তান এই হনুমানের কাছ থেকে? এসব ভেবে আমতা আমতা করে বললাম, না না, কি বলিনি ভাইয়া, কিছু তো বলিনি, আমি তো মজা করছিলাম। মুখ ফসকে বেরিয়ে গেছে জোরপূর্বক হেসে। ও, মজা করছিলি? দিনে দিনে দেখছি তোর সাহস বেড়ে গেছে। এই বলে ভাইয়া আমার দিকে এগোতে লাগলো। যা দেখে আমি কাঁপা কাঁপা গলায় বললাম, দেখো ভাইয়া, তুমি কথায় কথায় এইভাবে এগিয়ে এসো কেন? আমরা তো দূরে বসেও কথা বলতে পারি নাকি পিছনের দিকে যেতে? পারি তো, কিন্তু তুই কেন পিছনে যাচ্ছিস সেটা বল। এক পর্যায়ে কাব্য ভাইয়া আমায় দেয়ালের সাথে চেপে ধরে বলল, কি যেন বলছিলি তুই? দেখো ভাইয়া, তুমি আমায় প্যাঁচা বলেছ, আমি তোমায় হনুমান বলেছি, তাই সদবাদ। ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে, ও সদবোধ, আর তুই এখন আমায় ভাইয়া ডাকছিস কেন? ইয়ে না মানে কি বলো তো ভাইয়া? আবার ভাইয়া? ইয়ে না মানে থুক্কু, অনেকদিনের অভ্যাস তো ভাইয়া, একদিনে কি যায় বলো? তোর তো দেখছি মুখে শুধু ভাইয়া ভাইয়া আসছে। ওয়েট, আমি কিছু করছি আজকের পর আর তুই ভাইয়া ডাকবি না। সেটা কি করে? বলতে ভাইয়া ঝুঁকে গেল আমার দিকে। যা দেখে ভয় পেয়ে খিঁচে চোখ বন্ধ করে ফেললাম আমি। আচমকা কাব্য ভাইয়া আমার ঘাড়ে তার ঠোঁট স্পর্শ করল। সাথে সাথে বরফের মতো শক্ত হয়ে গেলাম আমি। ভাইয়ার ঠোঁটের স্পর্শে আমি পুরো কেঁপে উঠলাম। হঠাৎই ভাইয়া আমার ঘাড়ে জোরে কামড় বসিয়ে দিল। মুহূর্তে ঘাড়ে ব্যথা অনুভব করলাম আমি। কিছুক্ষণ পর ভাইয়া আমায় ছেড়ে দিয়ে বলল, এটা হলো তোর শাস্তি। আজ থেকে যতবার ভাইয়া ডাকবি ততবার তোকে এই শাস্তি পেতে হবে। এই বলে ভাইয়া ওয়াশরুমে চলে গেল। আর আমি এখনো হ্যাবলার মতো তাকিয়ে রইলাম ভাইয়া যাওয়ার পানে। যেন যা বলে গেল সব মাথার ওপর দিয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে ঘাড়ের দিকে তাকাতে চোখ রসগোল্লার মতো হয়ে গেল। শয়তানটায় এত জোরে কামড় দিছে যে রক্ত বেরিয়ে আসলো। জায়গাটা জ্বলছে ভীষণ। বাইরে এখন যাব কিভাবে? সবাই দেখলে কি ভাববে? দূর, কেন যে সারাদিন শুধু ভাইয়া ভাইয়া করি। এখন থেকে মুখে লাগাম দিতে হবে মাইশা, না হলে শয়তানটা আবার ব্যথা দিবে। এই বলে চুলগুলো ছেড়ে দিয়ে ঘাড় ঢেকে দিলাম যাতে কেউ না দেখে। এমন সময় ভাইয়া বেরিয়ে আসলাম। আমি কিছু বললাম না। তারপর দুজনেই চলে আসলাম নিচে। আব্বু রুমে মাথা নিচু করে দাঁড়িয়ে আসছি আমি, আর আমার পাশে দাঁড়িয়ে আছে কাব্য ভাইয়া। রুমে এই মুহূর্তে আমি, আব্বু আর কাব্য ভাইয়া আসছি। আব্বু কাব্য ভাইয়াকে দেখে বলল, কাব্য, ওখানে দাঁড়িয়ে কেন আসিস? এদিকে আয়। ভাইয়া আব্বুর কথা শুনে গেল সামনে। আমি এখনো চুপটি করে দাঁড়িয়ে আছি। কাব্য ভাইয়ার সামনে যেতেই আব্বু কাব্য ভাইয়ের হাত ধরে বলল, আমি জানি কাব্য, আমরা যেটা করেছি সেটা হয়তো একদমই করা উচিত হয়নি। জানি তোর হয়তো রিয়ার জায়গায় মাইশাকে মেনে নিতে অসুবিধা হচ্ছে। বিশ্বাস কর, আমি আগে জানলে মাইশাকে কখনোই তোর সাথে বিয়ে দিতাম না। কিন্তু তখন তোর বাবা এতটা জোর করলো আর তুইও রাজি ছিলি, তাই দিয়েছিলাম, না বলে দিতাম না। আমি আর শুনতে পারলাম না আব্বুর কথা। আমার জন্য আব্বু কাব্য ভাইয়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে কথা বলছে, যেটা মোটেও ভালো লাগছে না আমার কাছে। আমি আর দাঁড়ালাম না, ওখানে দৌড়ে নিজের রুমে আসলাম। এদিকে কাব্য খেয়াল করেছে মাইশা ওখান থেকে চলে গেছে। এই মুহূর্তে কাব্যর নিজের কাছে বিষয়টা খারাপ লাগছে। বিনা দোষে মাইশা কষ্ট পাচ্ছে, কিন্তু কিছু তো করার ছিল না। এমনটা না করলে তো একসাথে তিনটে মানুষ কষ্ট পেত। এই ভেবে দীর্ঘশ্বাস ফেলল কাব্য। তারপর আব্বুর হাত ধরে বলল, দেখো বাবা, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, আর আমার কোনো অসুবিধা নেই মাইশাকে মেনে নিতে। আব্বু কাব্যর কথা শুনে ওর মাথায় হাত দিয়ে বলল, তোর কথা শুনে মনটা হালকা লাগছে কাব্য। তারপর আব্বু আর কাব্য এটা ওটা বলে গল্প করতে লাগলো। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আমি, আর শুধু দীর্ঘশ্বাস ফেলছি। অসম্ভব কষ্ট হচ্ছে আমার।
আমার জন্য আব্বু মাথা নিচু করে কাব্য ভাইয়ের সাথে কথা বলছে, সেটা মোটেও ভালো লাগছে না আমার। এমন সময় পিছন থেকে আমার কাঁধে হাত রাখলো। পিছন ঘুরে আপুকে দেখে এই মুহূর্তে প্রচণ্ড রাগ হচ্ছে আমার। আমি পিছন ঘুরে আপুর হাত সরিয়ে বললাম, তুমি আমার সাথে কথা বলবে না? তোমার জন্য আজকে আব্বু কাব্য ভাইয়ের সাথে মাথা নিচু করে কথা বলছে। আমার কথা শুনে আপু বলল, তুই আমার উপর রাগ করছিস? বিনিময়ে আমি কিছু বললাম না। আমায় চুপ থাকতে দেখে আপু বলল, আমি জানি বোন, এই মুহূর্তে তোর আমার উপর খুব রাগ হচ্ছে, ঘৃণা হচ্ছে, কিন্তু বিশ্বাস কর এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তুই জানিস আব্বু প্রেম ভালোবাসা কোনোদিনও পছন্দ করে না, আর এটাও জানিস আমি আব্বুকে কতটা ভয় পাই। তার সাথে সেই ছোটবেলা থেকে কাব্যর সাথে আমার বিয়ে ঠিক করেছিল আব্বু, তাই তো কিছু করতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে তোর কথা বলা লাগলো। তাই বলে আপু, তুই তো কাউকে ভালোবাসিসনি, তাই এখন মনে হচ্ছে যেদিন কাউকে সত্যিকার ভালোবেসে ফেলবি সেদিন দেখবি তোর মনে হবে আমি কোনো ভুল করিনি। আর আমি যেমন কাব্যকে ভালোবাসি না, আর তার সাথেও কাব্য তো আমায় ভালো এতটুকু বলতেই। এমন সময় আপুর ফোনটা বেজে উঠল। আপু ফোনটা হাতে নিয়ে আমার গালে হাত দিয়ে বলল, প্লিজ শোনা বোন, আমার কষ্ট পাস না, দেখবি সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। এই বলে আপু চলে গেল। আর আমি ভাবছি আপুর বলা কথাটা, তুই যখন কাউকে ভালোবাসবি তখন বুঝবি। ভালো আর বাসতে পারলাম কই, তার আগেই তো বিয়ে হয়ে গেল, ধুর। পরের দিন সকালবেলা কাব্য ভাইয়ের অফিসে জরুরি কাজ থাকার কারণে আমাদের চলে আসতে হলো। অবশ্য ভাইয়া বলেছে খুব তাড়াতাড়ি আমায় নিয়ে আবার আসবে। আপুরা থেকে গেল, হয়তো আরও কিছুদিন থাকবে, তারা তারপর যাবে। গাড়িতে বসে আসছি আমি, ভালো লাগছে না। এইভাবে ধুম করে বিয়ে হয়ে যাবে সেটা আমি কল্পনা করতে পারিনি। জানালার দিকে তাকিয়ে আসছি বাহিরে, সবাই যে যার মতো কাজে ব্যস্ত। এমন সময় কাব্য ভাইয়া বলে উঠল, কি ভাবছিস? না কিছু ভাবছি না তো। মন খারাপ করছিস? না তেমন কিছু নয়, এতটুকু বলে ঠোঁটে কামড় দিলাম আমি। তারপর তাকালাম ভাইয়ের দিকে, না কিছু শোনেনি। উফ, বাঁচলাম বাবা, শুনলে হয়তো এখনই। এরপর গাড়িতে আমাদের আর কোনো কথা হয়নি, পুরো রাস্তাটায় নীরবতায় কাটিয়ে দিলাম। বাড়ি ফিরে মামুনির সাথে কিছুক্ষণ কথা বলে সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম ওয়াশরুমে। মাথা নিচু করে বিছানায় বসে আছে আমি, আর বাকি সবাই রাগী লুক নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আর সবার চেয়ে বেশি রাগী লুকিংয়ে আসছে কাব্য ভাইয়া। অবশ্য দোষটা আমার ছিল, বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে হাতে গুরুতরভাবে আঘাত পেয়েছি আমি। গোসল করার সময় হঠাৎই পা পিছলে পড়ে যায় আমি। আমার চেঁচানো আওয়াজে কাব্য ভাইয়া আসে। তারপর আমার অবস্থা দেখে আমায় কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। তারপর একে একে সবাই চলে আসে রুমে। এসেই সবার বকাঝকা শুরু, যেমন এখনটা দিচ্ছে মামনি। তুই কি কানা নাকি, চোখে দেখিস না? কি করে পড়লি বলতো? সরি মামনি, কি করে পড়ে গেলাম আমি নিজেও জানি না। কি করে পড়লাম আমি নিজেও জানি না মামনি, এটা কোনো কথা মাইশা? সরি, আমার কি দোষ বলো? আমি তো এই বলে যেই না হাতটাকে একটু নাড়াতে গেলাম, তখনই ব্যথায় মুখ থেকে বেরিয়ে আসলো আশ। আমার ব্যথার আওয়াজে মামুনি তাড়াতাড়ি করে একটা মলম নিয়ে আসলো। তারপর হাতে মলম লাগিয়ে দিল। তারপর একে একে সবাই চলে গেল, শুধু থেকে গেল কাব্য ভাইয়া। চোখ লাল করে তাকিয়ে আসছে আমার দিকে ভাইয়া, যা দেখে ভয়ে চুপটি করে বসে আছি আমি, কোনো কথা বলছি না। হঠাৎই ভাইয়ের সামনে এসে বলল, তোর চোখ কোথায় থাকে? কখন কোথায় কিভাবে হাঁটতে হয় সেটাও জানিস না? ইডিয়েট মেয়ে কথাকার। এতটুকু বলে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল কাব্য ভাইয়া। ভাইয়া যেতেই জোরে জোরে শ্বাস ফেলতে লাগলাম আমি। ধর, ভাল লাগে না, এমনিতেই মনটা ভালো ছিল না, তার উপর হাতটায় ব্যথা পেয়েছি। উফ, কি যন্ত্রণা করছে, এই বলে ফু দিতে লাগলাম আমি। ব্যথা পাইছি তো পাইছি, ডান হাতটায় পেতে হলো। এখন আমি খাবার খাবো কিভাবে? রাত 9টা, বিছানে বসে আসছি আমি, আর নিচে সবাই খাবার খাচ্ছে। অবশ্য মামুনি বলেছে নিচে সবাইকে খাবার দিয়ে আমার জন্য খাবার নিয়ে আসবে। সে অপেক্ষায় বসে আছি আমি। হাতে ব্যথার কারণে আমাকে নিচে যেতে বারণ করেছে মামুনি। ধুর, এই মুহূর্তে নিজের প্রতি নিজেরই রাগ হচ্ছে আমার। কি করে যে পড়ে গেলাম বুঝতেই পারিনি। এদিকে খিদেও পেয়েছে খুব। এই মুহূর্তে আম্মুর কথা ভীষণ মনে পড়ছে আমার। এখন যদি বাসায় থাকতাম, আম্মুও মামুনির মতো খাবার নিয়ে এসে খাইয়ে দিত।
ভাবতে মনে মনে খুশি হয়ে পরক্ষণে দীর্ঘশ্বাস ফেললাম আমি। এমন সময় দরজার খোলার আওয়াজে নড়েচড়ে বসলাম আমি। সামনে তাকে কাব্য ভাইকে দেখে ভয়ে কিছুটা মাথা নিচু করে ফেললাম আমি, না জানি আবারও বকা দেয় নাকি। হঠাৎই ভাইয়া এসে আমার পাশে বসলো, হাতে তার খাবার প্লেট। কিন্তু ভাইয়া কেন নিয়ে আসলো? মামুনির আনার কথা ছিল তো, কিন্তু আনছে যখন খেতে তো হবেই। কিন্তু খাবো কিভাবে? আমি তো হাত নাড়াতেই পারছি না। এসব আলতু ফালতু ভাবনার মাঝে ভাইয়া বলে উঠল, হাঁ কর। ভাইয়ার কথা শুনে চোখ বড় বড় করে তাকালাম আমি ভাইয়ার দিকে। তাকে দেখলাম ভাইয়া আমার দিকে এক লোকমা খাবার মুখের কাছে রেখে ধরেছে। আমি হা হয়ে তাকিয়ে রইলাম ভাইয়ার কাণ্ড দেখে। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ভাইয়া বলে উঠল, কি হলো? কথা কি কানে যাচ্ছে না তোর? ভাইয়ার কথা শুনে কিছুটা হকচকিয়ে উঠলাম আমি। তারপর বলে উঠলাম, তুমি আমায় খাইয়ে দিবে ভাইয়া? তুই আবার আমায় ভাইয়া ডাকছিস? ভাইয়ার কথা শুনে ঠোঁট কামড় দিলাম আমি। তারপর একসাথে বলতে লাগলাম, সরি ভাইয়া, সরি থুক্কু, প্লিজ রাগ করো না, আমি চেষ্টা করছি তো, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। প্লিজ এখন কোনো শাস্তি টাস্তি দিও না, এমনিতে হাতে যন্ত্রণায় আমি সহ্য করতে পারছি না, কষ্ট হচ্ছে। এদিকে মাইশার কথা শুনে কাব্যর বুকের ভিতর ব্যথা শুরু হয়ে গেল। তার সাথে রাগও উঠতে লাগলো। তার তো ইচ্ছে একটা থাপ্পড় মেরে দিতে মাইশাকে। তারপর যথাসম্ভব নিজের রাগকে কন্ট্রোল করে বলে উঠল সে, ব্যথা তো করবেই, ওই রকম পাগলের মতো কাজ করলে তো ব্যথা পাবি না, না জানি কিভাবে পড়ে গেছস। তুই যা হয়েছে ভালো হয়েছে, স্টুপিড মেয়ে। আমি পাগল, সাথে স্টুপিড মনে মনে। কি হলো, চুপ কেন? আর এত কথা শুনতে চাইনি, মা বলল তোকে খাবার খাইয়ে দিতে, তাই খাবার খাইয়ে দিচ্ছি। এত কথা কেন বলছিস? তুই তাড়াতাড়ি হাঁ কর, ধমক দিয়ে। ভাইয়ার ধমক শুনে তাড়াতাড়ি করে খাবার খেতে লাগলাম আমি। এই প্রথমবার ভাইয়া আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে, ভাবতেই অবাক লাগছে। এর আগে যতবার ভাইয়ার সাথে দেখার কথা হয়েছে ততবার শুধু বকা দিত, কোনো ছেলের সাথে কথা বললে মন্দ বলতো, রাগারাগি করত, আর ভাইয়া রেগে গেলে খুব কড়া শাস্তি দিত। এই প্রথম ভাইয়া খুব কম বকা দিচ্ছে, তার সাথে আবার খাবারও খাইয়ে দিচ্ছে। মনে মনে খুব ভালো লাগছে, ভাইয়া আমায় খাইয়ে দিচ্ছে আর আমি অপলকভাবে তাকিয়ে আসছি ভাইয়ার দিকে। এই মুহূর্তে ভাইয়াকে সত্যি অন্যরকম লাগছে। কে বলবে এই ছেলেটা এতটা রাগী আর বদমেজাজি। বেশ কিছুক্ষণ পর ভাইয়া আমায় সব খাবার খাইয়ে দিয়ে খাবার প্লেট নিয়ে চলে গেল। আমিও পানি খেয়ে শুয়ে পড়লাম। কেন জানি না ভাইয়ের প্রতি এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। আজ বুঝতে পেরেছি ভাইয়া আসলে বাইরে থেকে যতটা রাগী বুঝায়, আসলে ভাইয়া অতটা রাগী না, ভেতরটা হয়তো অনেক নরম। এইভাবে মুচকি হেসে চোখ বন্ধ করে ফেললাম। ধীরে ধীরে ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম আমি। রাত 12টা। রুমে ঢুকে লাইট অফ করে দিল কাব্য। তারপর এসে বসে পড়ল বিছানায়। কাব্য এই দৃষ্টিতে তাকিয়ে আছে মাইশার মুখের দিকে। জ্যোৎস্না ভরা রাতে জানালা ভেদ করে চাঁদের আলো এসে মুখে পড়ছে মাইশার। কতটা না মায়াবী লাগছে মাইশাকে কাব্যর কাছে। কাব্যর হাত অটোমেটিক চলে যায় মাইশার মাথার কাছে। তারপর মুখ থেকে বেরিয়ে আসে একটা পাগলি মেয়ে। আর এখন তো পাগলি বউ আমার। এই পাগলিটার জন্য সেই ছোটবেলা থেকে কত পাগল আমি, অথচ এই পাগলিটা আজও বুঝতে পারল না। কবে বুঝবি তুই? কতটা চাই তোকে আমি, তুই শুধু আমায় ভয় পেয়ে গেলি, কখনো ভালোবাসতে পারলি না। তবে আমি জানি আজ নয় কাল একদিন ঠিকই বুঝবি তুই আমার ভালোবাসা। আর আমি শিওর একদিন তুইও আমায় ভালোবাসবি, হয়তো আমার চেয়েও বেশি। কিন্তু কবে পাগলি, কবে আসবে সেই দিন? তোর মুখে ভালোবাসার কথাটা শোনার জন্য বেকুল হয়ে আছি আমি। কবে এই বেকুলতার অবসান ঘটবে? আমি জানি মাইশা, তোকে যেভাবে বিয়ে করেছি আমি সেটা হয়তো করা উচিত হয়নি, কিন্তু কি করব বল, আর তো কোনো উপায় ছিল না। সেদিন তোকে ওইভাবে বিয়ে না করলে হয়তো সারা জীবনের জন্য হারিয়ে ফেলতাম আমি। তার সাথে রিয়াও কষ্ট পেত, আমরা কেউই সুখী হতাম না। আর তার চেয়ে বরং এটাই ঠিক হয়েছে, তুই আমায় ভালো না বাসিস, কমসে কম চোখের সামনে তো থাকবি, এটাই আমার জন্য অনেক। তোর দুষ্টু মিষ্টি কথাগুলো যে আমার খুব ভালো লাগে। এখন শুধু অপেক্ষা তোর ভালোবাসার। এইভাবে দীর্ঘশ্বাস ফেলল কাব্য। তারপর মাইশার কপালে ছোট্ট একটা চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল কাব্য। সকালে ঘুম ভাঙতেই দেখলাম
ভাইয়া আমায় শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ভাইয়া এতটাই শক্ত করে জড়িয়ে ধরে আছে যে আমি নড়তেও পারছি না। এখন কি করব? হাতের ব্যথায় তো কিছু করতে পারছি না। হঠাৎই ভাইয়ার মুখের দিকে চোখ গেল আমার। কতটা সুন্দর লাগছে, ভাইয়াকে চুলগুলো পড়ে আছে ভাইয়ার কপালে। ইচ্ছে তো করছে হাত দিয়ে সরিয়ে দেই, কিন্তু এই মুহূর্তে সেটা কোনোভাবেই পসিবল নয়। হঠাৎই ভাইয়া একটু নড়ে উঠল। ভাইয়াকে এইভাবে নড়তে দেখে খিঁচে চোখ বন্ধ করে ফেললাম আমি। না জানি আমি উঠে গেছি দেখে কি বলবে। কিছুক্ষণ পর আস্তে আস্তে তাকালাম আমি, ভাইয়া এখনো ঘুমিয়ে আছে। ভাইয়া নড়ে যাওয়াতে কিছুটা সুবিধা হলো আমার। আস্তে আস্তে ভাইয়ার হাত সরিয়ে উঠে পড়লাম আমি। তারপর বিছানা থেকে উঠে চলে গেলাম ওয়াশরুমে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম আমি। ভাইয়া তখনও ঘুমিয়েছিল। আমি আর কিছু না করেই চলে গেলাম নিচে। দেখতে দেখতে কেটে গেল পুরো 1 সপ্তাহ। এখন আমার হাত আর আমি দুজনেই পুরোপুরি সুস্থ। এখন আর কোনো অসুবিধা নেই হাত নড়াচড়া করতে। এই সপ্তাহে প্রতিদিনই ভাইয়া আমায় খাবার খেয়ে দিছে। বিষয়টা খুব ভালো লেগেছে আমার কাছে। আজকে থেকে বিষয়টা খুব মিস করব। আমার ভাবনার মাঝে তানিশা রুমে এসে বলল, তোর কি হয়েছে? ভাইয়া তো মনে হয় আমাদের রেখেই চলে যাবে। তার উপর ভার্সিটিতে যেতেও তো দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি কর বোন। তানিশার কথা শুনে তাড়াতাড়ি করে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে চলে আসলাম আমি। তারপর তানিশাকে বলে উঠলাম, চল আমি তৈরি। চলেন ভাবি যান। তানিশার কথা শুনে হাসলাম আমি। তারপর দুজনে একসাথে চলে আসলাম নিচে। তারপর মামুনি আর মামার কাছ থেকে বিদায় জানিয়ে চলে আসলাম আমরা বাহিরে। গেটের বাইরে বের হতে দেখলাম কাব্য ভাইয়া গাড়ির কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরনে তার ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স, হাতা কোনি পর্যন্ত ফোল্ড করা। ভাইয়াকে দেখেছি বেশিরভাগ সময় ব্ল্যাকই পরে আর দেখতেও খুব সুন্দর লাগে। যেমনটা এখন লাগছে। হঠাৎই চোখ গেল ভাইয়ার চোখের দিকে। ভাইয়া চোখ লাল করে তাকিয়ে আছে, যা দেখে কলিজার পানি শুকিয়ে গেছে আমার। না জানি এখন আবার কি বলে বকা দেবে। আমরা সামনে যেতে ভাইয়া চেঁচি বলে উঠল, তোদের এত সময় লাগে আসতে? ভার্সিটি যাচ্ছিস নাকি বিয়ে বাড়ি? আর বলো না ভাইয়া, এই মশাই তো। এতটুকু বলতেই তানিশার পায়ে পাড়া দিলাম আমি। সাথে সাথে তানিশা আহ বলে চেঁচিয়ে উঠল। কাব্য ভাইয়া হয়তো বুঝতে পেরেছে ঘটনাটা কি, তাই তেমন কিছুই না বলে শুধু বলল, ঠিক আছে এখন চল তাড়াতাড়ি, তোদের ভার্সিটি দিয়ে আমি অফিস যাব। ভাইয়ের কথা শুনে আমরা দুজনে একসাথে পিছনের সিটে বসতে গেলে ভাইয়া বলে উঠল, এই তোদের কি আমাকে তোদের ড্রাইভার মনে হচ্ছে? একজন সামনে বস। এই বলে ভাইয়া ড্রাইভার সিটে বসে পড়ল। আমি তানিশার হাতে খোঁচা মেরে বললাম, তুই গিয়ে বসে পড়, আমি পারব না, তুই বস। বস না বোন। না মানে? এমন সময় ভাইয়া চেঁচিয়ে বলল, তোরা কি বসবি নাকি তোদের রেখে চলে যাব? ভাইয়ার চেঁচানোর আওয়াজে আমি আর কিছু না বলে তাড়াতাড়ি গিয়ে বসে পড়লাম ভাইয়ার সাথে সামনের সিটে, আর তানিশা পিছনে। আমরা বসতে ভাইয়া গাড়ি চালাতে শুরু করলাম। কাব্য ভাইয়া আমাদের ভার্সিটিতে নামিয়ে দিয়ে চলে গেল তার অফিসে। আমরা হাসি মুখ নিয়ে ভার্সিটির ভেতরে প্রবেশ করলাম। এমন সময় আমাদের সামনে আসলো দিহান। ও আমাদের ক্লাসমেট, বলতে গেলে আমরা ভালো বন্ধু। ও আমাদের সামনে এসে বলল, কি সাতচন্নিরা, তোরা এতদিন কোথায় ছিলি? কোনো খোঁজ খবরই নেই। দিহানের কথা শুনে তানিশা রেগে বলল, এই তুই আমাদের সাতচন্নি বলিস কেন? আমাদের কি সাতচন্নির মতো দেখতে? তানিশার কথা শুনে দিহান হেসে বলল, মাইশাকে না হলেও তোকে একদম ওই রকমই দেখতে। তানিশা দিহানের কথা শুনে রেগে গিয়ে বলল, তুই কি বললি? দিহানের বাচ্চা, আজকে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। তানিশার কথা শুনে দিহান দিল দৌড়, সাথে তানিশাও দিল দৌড়। তারপর শুরু হয়ে গেল তাদের মধ্যে লড়ালড়ি দৌড়। আর আমি ওদের কাণ্ড দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলাম। অবশ্য এটা নতুন নয়, ওরা সবসময় কোনো না কোনো কারণ নিয়ে সারাদিন ঝগড়া করবেই। হঠাৎই কেউ পেছন থেকে বলে উঠল, এত হাসো কেন? তোমার হাসি দেখলে তো আমি পাগল হয়ে যাই। মুহূর্তের মধ্যে হাসি থামিয়ে দিয়ে পিছনে ঘুরে তাকালাম আমি। সামনে আবির ভাইয়াকে দেখে কিছুটা ঘাবড়ে গেলাম। উনি হলেন আমাদের ভার্সিটির সিনিয়র, কিন্তু প্রায় এইসব আলতু ফালতু কথা বলে, যেটা আমার কাছে সবসময় বিরক্তকর লাগে, যেমনটা এখন লাগছে। আমার বিরক্তকর মেজাজে উনি আবার বলে উঠলেন, কি হলো মাইশা,
কথা বলছো না কেন? ভাইয়া প্লিজ আমার সাথে এই ধরনের কথা বললেন না। আমার কাব্য ভাইয়া জানতে পারলে আমাকে আর আস্ত রাখবে না। মনে মনে কি হলো, চুপ কেন? না ভাইয়া কিছু হয়নি, এমনি। তা এতদিন ভার্সিটি আসনি কেন? আসলে ভাইয়া আমার এতটুকু বলতে এমন সময় তানিশা আর দিহান ডাক দিল আমায়। আমিও আর কিছু না বলে ওখান থেকে চলে আসলাম। তারপর তিনজন মিলে চলে গেলাম ক্লাসরুমে। এদিকে মাইশা যেতে আবির হেসে বলল, আজকে যখন তুমি এসেছো তাহলে আমি আর দেরি করব না, আজকে তোমায় সব কথা বলে দিব। এই বলে হেসে চলে গেল আবির। আজকের মতো সব ক্লাস শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম আমি আর তানিশা। কাব্য ভাইও ফোন করে বলেছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাদের নিতে। ভার্সিটির মাঠে আসতেই এমন সময় সামনে এসে দাঁড়ালো আবির ভাইয়া। ওনাকে দেখে কিছুটা অবাক হলাম আমি। উনি হাতে একটা গোলাপ ফুল নিয়ে বলল, মাইশা আই লাভ ইউ। ওনার কথা শুনে রীতিমতো চোখ বড় বড় হয়ে গেল আমার। আমি সহ তানিশাও হয়তো হা হয়ে তাকিয়ে আছে। আমাদের এইভাবে তাকিয়ে থাকতে দেখে আবির ভাইয়া বলল, কি হলো মাইশা, কথা বলো। ওনার কথা শুনে আমি বলে উঠলাম, ভাইয়া এসব কি বলছেন আপনি ভাইয়া? আর আমার বিয়ে হয়ে গেছে ভাইয়া। আমার কথা শুনে আবির ভাইয়া অবাক হয়ে বলল, এসব কি বলছো তুমি? কবে হলো তোমার বিয়ে, আর কার সাথেই হলো? ওনার কথা শুনে তানিশা বলে উঠল, ভাইয়া সেটা একটা বড় কাহিনী, এখন বলা যাবে না। আর বিয়েটা হয়েছে কাব্য ভাইয়ের সাথে। আবির ভাইয়া হয়তো অবাক হলো তানিশার কথা শুনে। হঠাৎই ভাইয়া বলে উঠল, তাহলে সরি মাইশা, তোমার সম্পর্কে না জেনেই এত বড় ভুল করে ফেলেছি। আই এম সো সরি মাইশা। আমিও হালকা হেসে বললাম, ইটস ওকে ভাইয়া। আচ্ছা আরেকটা কথা বলি। জি বলুন ভাইয়া। এই গোলাপটা তোমার জন্য নিয়ে এসেছিলাম, কিছু মনে না করলে এটা তুমি নিবে? ভালোবাসা ভেবে নয়, এমনি জাস্ট ছোট গিফট হিসেবে নাও, কিছুটা নরম গলায়। ওনার কথা শুনে আমার একটু খারাপ লাগলো, যার কারণে আমিও মুচকে এসে বললাম, ঠিক আছে ভাইয়া দিন। আমার কথা শুনে উনি খুব খুশি হয়ে গেলেন। তারপর তার হাতে থাকা গোলাপটা আমার দিকে এগিয়ে দিলেন। আমিও মুচকে হেসে গোলাপটা হাতে নিলাম। এদিকে দূর থেকে কাব্য এমন দৃশ্য দেখে চোখে আগুনে জ্বলে উঠল তার। আবির ভাইয়া গোলাপটা দিয়ে চলে গেলেন। এমন সময় কোথা থেকে কাব্য ভাইয়া এসে আমার হাত শক্ত করে ধরে টানতে টানতে ভার্সিটির বাইরে বের করে নিয়ে আসলো। আমাদের পিছন পিছন তানিশা আসলো। আচমকা এমনটা হতে আমি পুরো ঘাবড়ে গেলাম। পরক্ষণে মনে হলো ভাইয়া কি তাহলে দেখে ফেললো, নাকি আবির ভাইয়ের কাছ থেকে গোলাপ নিচ্ছি। ভাবতেই ভয়ে ঢোক গিললাম আমি। ভাইয়া আমাকে গাড়ির সামনে নিয়ে এসে চেঁচিয়ে বলল, তোর সাহস কি করে হলো অন্য ছেলের কাছ থেকে গোলাপ ফুল নেওয়ার? ভাইয়ার ধমক শুনে আমি পুরো ভয়ে কেঁপে উঠলাম। এমন সময় তানিশা বলে উঠল, ভাইয়া তুমি যে ভাবছো তেমন কিছু নয়। তানিশার কথা শুনে ভাইয়া রেগে গিয়ে বলল, চুপ কর তুই। ভাইয়ার ধমক শুনে তানিশাও আর কিছু বলতে পারল না। ভাইয়া ঘন ঘন শ্বাস ফেলছে, যাতে বোঝা যাচ্ছে ভাইয়া কতটা রেগে গেছে। আমি আর তানিশা চুপটি করে কোনো কথা না বলে গাড়িতে বসে পড়লাম। তারপর ভাইয়াও কোনো কথা না বলে গাড়ি চালাতে শুরু করলো। আর যাই হোক, এই রাস্তার ভিতর চেঁচামেচি করা ভালো দেখাবে না। ঝড়ের গতিতে ভাইয়া গাড়ি চালাচ্ছে। আর ভাইয়ের এমন কাজে আমি ভয়ে অর্ধেক হয়ে যাচ্ছি। না জানি এখন বাসায় গেলে কি করবে আমায়। আধা ঘন্টা রাস্তা আজকে ভাইয়া 10 মিনিটের মধ্যে নিয়ে এসেছে, যা দেখে বোঝাই যাচ্ছে ভাইয়া কতটা রেগে আছে। ভাইয়া গাড়ি থামাতেই আমি গাড়ি থেকে নেমে এক দৌড় আমায় পাইকে বাসায় ঢুকে সোজা তানিশার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছি আমি। আজকে আর আমায় পাইকে আজকে কোনোভাবেই কাব্য ভাইয়ার সামনে যাওয়া যাবে না, এই ভেবে বসে পড়লাম তানিশার বিছানায়। এদিকে কাব্য এখন গাড়িতে বসে ঘন ঘন শ্বাস ফেলে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এমন সময় গাড়ির ভিতরে বসে থাকা তানিশা বলে উঠল কাঁপা কাঁপা গলায়, ভাইয়া রাগ করো না, আগে আমার পুরো কথাটা শোনো তো। কাব্য চুপটি করে বসে রইল, তানিশার প্রশ্নের কোনো উত্তর দিল না। তানিশা কাব্যকে এইভাবে চুপ থাকতে দেখে বলে উঠল, ভাইয়া তুমি যেটা ভাবছো আসলে কাহিনীটা তেমন নেই। বলে তানিশা শুরু থেকে শেষ পর্যন্ত হয়ে যাও কাহিনী বলল কাব্যকে। সব শুনে কাব্য কিছু বলল না, শুধু এতটুকু বলল, তুই বাড়ি যা, ভাইয়া মাইশার কোনো দোষ নেই, তোকে যেতে বলেছি ধমক দিয়ে। কাব্যর কথা শুনে তানিশা আর কিছু না বলেই চলে গেল। কাব্য কিছুক্ষণ বসে কিছু একটা ভেবে গাড়ি চালিয়ে চলে গেল। একরাশ ভয় নিয়ে বসে আসছি তানিশার রুমে। কি করবো এখন কিছুই বুঝতে পারছি না। দূর কেন যে আবির ভাইয়ের কাছ থেকে গোলাপটা নিতে গেলাম, কিন্তু না নিলেও তো ভালো লাগতো না। কিন্তু এখন কি করব, কাব্য ভাইয়া এখন আমি কি করবে কে জানে।
না জানি কতটা রেগে আছে। এমন সময় দরজায় টোকা দিল কেউ। সাথে সাথে ঘাবড়ে গেলাম আমি। বিছানা থেকে উঠে ধীরে ধীরে দরজার কাছে যেতে তানিশা বলে উঠল, মাইশা দরজা খোল, আমি আসছি। তানিশার কণ্ঠ শুনে ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে দরজা খুলে দিলাম। ও ঢুকতেই আবার দরজা বন্ধ করে দিলাম। আমি তানিশার দিকে তাকিয়ে বললাম, বোন, এখন আমার কি হবে? আমি কেমনে বলুম? এই বলেও চলে গেল ওয়াশরুমে। তানিশার কথা শুনে আরও ভয় পেলাম আমি। তারপর চুপটি করে তানিশার বিছানায় বসে পড়লাম আর ভাবছি ভাই আমার সাথে কি কি করতে পারে। রাত 9টা। তানিশা রুমে পায়চারি করছি আমি, আর তানিশা বিছানায় বসে মোবাইল গুতাচ্ছে। ইচ্ছে তো করছে কিছু একটা মেরে ওর মাথাটা ফাটিয়ে দেই। সারাদিনে কাব্য ভাইয়া বাড়িতে আসেনি, না জানি কোথায় গেছে। এদিকে কি করব না করব কিছু বুঝতে পারছি না আমি। এমন সময় দরজায় নক করলো মামুনি। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতে মামুনি বলল, তাড়াতাড়ি খেতে আয়। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, মামুনি, কাব্য ভাই আসেনি? না আসেনি, আজকে তার দেরি হবে, কোনো কাজ আছে তাই বলল। এই বলে মামুনি চলে গেল। মামুনির কথা শুনে আমি মনে মনে প্রচুর খুশি হলাম। তারপর খুশি মনে আমি আর তানিশা চলে গেলাম ডিনার করতে। ডিনার শেষে টেবিলের পাশে বসে আছি। আমি এখন কোথায় ঘুমাবো? তানিশার বাচ্চা তো ওর রুমে যেতে দিবে না, এখন তো ওই রুমে যেতেই হবে। এমন সময় মামুনি বলে উঠলাম, কি হলো, বসে আছিস কেন? যা রুমে গিয়ে ঘুমিয়ে থাক, কাব্যর ফিরতে দেরি হবে, তুই গিয়ে ঘুমিয়ে পড়। আমি আর কোনো কথা না বাড়িয়ে গেলাম কাব্যর রুমে। রুমে ঢুকেই সোজা বিছানায় শুয়ে পড়লাম। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার, ঘুম আসছে না। অতিরিক্ত ভয় থাকলে ঘুম আসে নাকি? বেশ কিছুক্ষণ নড়ে চড়ে কাটিয়ে দিলাম, তারপর ঘুম আসলো না। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখি 11টা বাজে, কাব্য ভাইয়া এখনও আসেনি। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে, কাব্য ভাইয়া এখনও আসেনি। কেমন যেন টেনশন হচ্ছে আমার। এমন সময় দরজা খোলার আওয়াজে নড়ে চড়ে বসলাম আমি। কাব্য ঢুলতে ঢুলতে রুমে প্রবেশ করলো। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে সোজা আমার দিকে এগোতে লাগলো। চোখ তার পুরো লাল হয়ে গেছে। দেখে বুঝতে পেরেছি ভাইয়া ড্রিঙ্ক করেছে। ভাইয়ার এভাবে আমার দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে ঘাবড়ে গেলাম আমি। তুমি ড্রিঙ্ক করেছ? কিন্তু তুমি তো ড্রিঙ্ক করো না। এক প্রকার ঘাবড়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম আমি কাব্য ভাইয়াকে। এদিকে কাব্য ভাবছে সে কি করে ড্রিঙ্ক করলো। নিজের অফিসের রুমে বসে জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করছিল কাব্য। বারবার নিজেকে বোঝাতে ছিল যে যা হয়েছে তাতে মাইশার কোনো দোষ নেই। এসব ভেবে বেশ কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করতে পারলো কাব্য। এমন সময় রুমে আসলো লাবণ্য। আর লাবণ্য হলো কাব্যর খুবই ভালো বন্ধু। লাবণ্য রুমে ঢুকে বলল, মে আই কামিং স্যার? ইয়েস কাম। এই বলে সামনে তাকাতে কাব্য লাবণ্যকে দেখে হেসে বলল, আরে তুই কি খবর, আছিস? ভালো আছিস? আর তুই কি খবর, কেমন আছিস? লাবণ্য কাব্যর কথা শুনে হেসে ভেতরে ঢুকে বললাম, ভালো, তোর খবর কেমন? এই তো চলছে। তো তুই কবে ফিরলি দেশে? আমেরিকায় হাওয়া আর ভালো লাগছে নাকি? ফিরেছি কালকে। কাল ফিরলে আজ আসছিস কেন? কাল কি সমস্যা ছিল? দোস্ত রাগ করিস না, কালকে প্রচুর টায়ার্ড ছিলাম, সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, তাই আর আসা হয়নি। এখন বল, আমায় বিয়ে কবে করছিস? লাবণ্যর কথা শুনে কাব্য উচ্চস্বরে হেসে দিল। লাবণ্য কাব্যর হাসি দেখে বলল, তুই হাসছিস কেন? লাবণ্যর কথা শুনে কাব্য নিজের হাসি থামিয়ে বলল, হাসছি তোর কথা শুনে। কি বলছিস তুই? আমি তোকে বিয়ে করতে যাব কেন? আর আমার বিয়ে হয়ে গেছে। কাব্যর কথা শুনে অবাক হয়ে লাবণ্য বলল, কি? কবে? কখন? কিভাবে করলি? বললি না তো। এই তোরে আমি বলিনি আমি বিয়ে করেছি? তোকে তো মেসেজ দিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম তুই মজা করছিস। সত্যি তোর বিয়ে হয়ে গেছে? আরে সত্যি বিয়ে হয়ে গেছে। আর তুই তো আমার সব জিনিসই মজা মনে করিস। আর আমিও তো মজা করছি পাগল। তুই কি ভেবেছিস আমি সত্যি সত্যি তোকে বিয়ে করতে এসেছি? এই জন্য বলেছি। কাব্য লাবণ্যর কথা শুনে আবারও হাসলো, তারপর বলল, জানি, আমি বহুবার করেছিস। এই বলে আবারও হাসলো কাব্য। এদিকে লাবণ্যর কাব্যর হাসি দেখে বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে আসছে। সে ভার্সিটির লাইফ থেকে লাবণ্য কাব্যকে ভালোবাসে, কখনো সাহস করে বলতে পারেনি। আর যতবারই বলেছে প্রত্যেকবারই কাব্য মজা মনে করে উড়িয়ে দিয়েছে। তারপর হঠাৎ তাকে 1 বছরের জন্য আমেরিকা যেতে হলো জরুরি কাজে, যার কারণে আর বলা হয়নি সিরিয়াসভাবে। বলা হয়নি কাব্যকে তার মনের কথা। এই মুহূর্তে লাবণ্য কাব্যকে কাছে পাওয়ার পুরো নেশায় ছিল। এতদিনের ইচ্ছে এইভাবে নষ্ট হয়ে যাবে তা হয়তো ভাবেনি লাবণ্য।
লাবণ্য হালকা হেসে বলল, তাই মিষ্টি কবে খাওয়াচ্ছিস? আমার ট্রিট কিন্তু চাই। কাব্য হাসলো, তারপর বলল, ঠিক আছে, তুই যেহেতু বিয়েতে ছিলি না তাই একটা ছোট্ট ট্রিট দেওয়া যায়। এই নিয়ে দুজনের মধ্যে গল্প শুরু। তারপর ওরা মিলে ঠিক করে রাতে একটা বড় ডেস্কে গিয়ে পার্টি করবে। কাব্য আর কিছু বলেনি। কাব্য বাসায় ফোন করে বলে দেয় তার আজকে ফিরতে দেরি হবে। কথা মতো রাতের সব কাজ শেষ করে তাড়াতাড়ি কাব্য বেরিয়ে যায় অফিস থেকে। রাতে ডিস্কে লাবণ্য সফট ড্রিঙ্কসের মধ্যে নেশা জাতীয় কিছু মিশিয়ে দিয়ে কাব্যর হাতে দিল। এমন সময় কাব্যর হাতে দেখা যায় তার আরেক বন্ধু রিয়াদের সাথে, যার ফলে লাবণ্য কাব্যকে ড্রিঙ্ক খাওয়াতে পারলেও যেটা করতে চেয়েছিল সেটা পারেনি। রিয়াদ গাড়ি করে কাব্যকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে চলে যায়। বর্তমানে কি হলো, কথা বলছো না কেন? না কিছু না, তুই সর, আমি ঘুমাবো। কাব্যর কথা শুনে আমি কিছুটা সরে বসলাম। ভাইয়া বিছানায় শুয়ে পড়লো। এমন সময় আমি বিছানা থেকে উঠে যেতে নিলে ভাই আমার হাত ধরে বলল, কোথায় যাচ্ছিস তুই? না মানে কোথাও না, এই বলে আবারও বিছানায় বসে পড়লাম আমি। মাইশা বসতে কাব্য এসে মাইশার কোমর জড়িয়ে ধরে ওর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে বলল, একদম নড়বি না, ঠিক আছে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি কি আমার উপর রেগে আছো ভাইয়া? এই তোকে ভাইয়া বলতে বারণ করেছি না? সরি, তোমার নাম ধরে ডাকবো তাহলে? না, জামাই বলে ডাকবি। কি কানে শুনোস না তুই? না মানে আমি সত্যি ওই নামে ডাকবো তোমায়? এই নামে না ডাকলে তোকে অনেক বড় শাস্তি দেব। কি শাস্তি দিবা তুমি? কথাটা বলতেই কাব্য মুখ তুলে তাকালো আমার দিকে, যা দেখে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আমার।